আসসালামু আলাইকুম। একটা দুঃখের খবর দিয়ে শুরু করি। লেবাননে কর্মরত ২ জন বাংলাদেশী শ্রমিক ইসরায়েলি হামলায় বর্বর ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে আমি যে কথাগুলো বলবো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অলরেডি বাংলাদেশকে নেগেটিভ ভাবে প্রভাবান্বিত করে যাচ্ছে। অর্থনীতিতে ধস নামবে, অলরেডি নামা শুরু হয়েছে এবং বিদেশে কর্মরত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, ফিলিপিন, শ্রীলঙ্কা এই দেশগুলোর লক্ষ লক্ষ লোক মধ্যপ্রাচ্যে কাজ করেন। মধ্যপ্রাচ্যে যদি শান্তি স্থাপিত না হয় তাহলে তাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে, তাদেরকে ওখান থেকে চলে আসতে হবে। এবং ভারত বা পাকিস্তান সে শক অ্যাবজর্ব করতে পারলেও বাংলাদেশের অর্থনীতি এত দুর্বল, এত বেশি ঘনবসতিপূর্ণ, আমরা 18 কোটির দেশ এই ছোট্ট জায়গায়, যাদের আর ইনকাম সোর্স হচ্ছে গার্মেন্টের সোর্স, ফ্যাক্টরির প্রোডাক্ট, আর আমাদের শ্রমিক ভাই বোনদের পাঠানো রেমিটেন্স, এ দুটো দিয়ে দেশ চলে। এত বড় একটা রেমিটেন্সের সোর্স, এই যে বিদেশ থেকে যেটা টাকা আসে তার একটা বিরাট অংশ হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই। সেটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে দুর্যোগটা আসবে সেটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এবং আমি আরেকটা নোট দিচ্ছি যে ভারতে, পশ্চিমবঙ্গে যে বিজেপি এখন ক্ষমতা আসার পরে মুসলমানদের প্রতি যে অত্যাচার শুরু হয়েছে, তাদেরকে যে পুশ আউট করে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশের জন্য, এটা আরেকটা হুমকি। এই ব্যাপারেও আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সারা জাতি, যারা দেশে বা বিদেশে থাকি, সবাইকে একনিষ্ঠভাবে চেষ্টা করতে হবে। আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে বাংলাদেশি যে ওয়ার্কাররা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য তাদের অ্যাটলিস্ট একটা বিবেকের তাড়নায় তারা যে কাজটা করেছেন সেটা ভালো। তারা এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। এটা খুবই ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ তারা করেছেন। ইরান যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে ধস, এটা নিয়ে আলোচনা করব। জ্বালানি আয়, জ্বালানি সংকট কি হবে, এটা নিয়ে আজকের কথা বলবো। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি সরবরাহে বড় ধস নেমেছে। সর্বত্রই জিনিসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশ। পেট্রোল ডিজেলের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এটা কৃত্রিমভাবে রাজনৈতিক উদ্দেশ্য হলেও একটি মহল এটা তৈরি করেছে, কিন্তু এটা একটা অভাব, ক্রাইসিসের জন্য সম্ভবপর হয়েছে। তেল নেই, সেই জন্য এটা হচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে উৎপাদন কমে যাচ্ছে। মানে রাইড শেয়ার চালক যারা ঢাকাতে মোটরসাইকেলে করে যে শেয়ার করে লোকজন প্যাসেঞ্জার নেন, তাদেরও ইনকামে এফেক্টেড হয়েছে, কারণ তাদের লম্বা লাইন দিয়ে পেট্রোল কিনতে হয়। এখন এটাই বাস্তবতা। এপি নিউজ ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুসারে বাংলাদেশ 95% জ্বালানি আমদানি করে। কিছু গ্যাস আমরা উৎপাদন করি, 95%ই আমাদের আমদানি করতে হয়। হরমুজ প্রণালী ব্যাহত হওয়ায় জ্বালানির দাম বেড়েছে এবং সরবরাহ কমেছে। এটাই আমাদের জন্য একটা বিরাট থ্রেট। আজকের ভিডিওতে আমরা দেখব পুরো সংকট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিকল্প জ্বালানি উৎস ও গ্রিন হাইড্রোজেনের সম্ভাবনা। তো ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো লাগবে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন। তো আমি প্রথমে যেটা আলোচনা করবো একটা ছোট্ট কেস স্টাডি, রাইড শেয়ার চালক জ্বালানির লাইন, এটা নিয়ে একটা আলোচনা করব। তরিকুল ইসলামের মতো হাজার হাজার চালক, মোটর বাইক চালক এখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। আয় অনেক কমে গেছে তাদের। গার্মেন্ট শিল্পে উৎপাদন 30 থেকে 40% কমেছে অনেক ক্ষেত্রে। সরকার ইতিমধ্যে রেশনিং অফিস, ইউনিভার্সিটির সময় কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে সেগুলো এখনো অপ্রতুল বলেই আমি মনে করব। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তৈরি পোশাক শিল্প। জ্বালানি সংকটে উৎপাদন কমে যাওয়ায় অর্ডার বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহন খরচ বেড়ে রপ্তানি খরচও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি প্রবাহিত হয়, বিভিন্ন দেশে যায়। যুদ্ধের কারণে
সরবরাহ ব্যাহত হয়েছে। বাংলাদেশের মোট বিদ্যুৎ ক্ষমতা প্রায় ২৮,০০০ মেগাওয়াটের বেশি, কিন্তু নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র 4.5 বা 5% আশেপাশে। সুতরাং এই সংকট আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। এই শিক্ষা থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমদানি নির্ভরতা কমাতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির কথা চিন্তা করতে হবে। সৌর বিদ্যুৎ একটা কাজ হতে পারে। সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে সৌর বিদ্যুৎ। বাংলাদেশে সূর্যের আলো প্রচুর। সরকার ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট নিয়েছে। খুবই ধন্যবাদ জানানোর মতো ব্যাপার। রুফটপ সোলার, ফ্লোটিং সোলার, পুকুর নদীতে ইউটিলিটি স্কেল সোলার পার্ক, এগুলো এখন স্থাপন করতে হবে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, সর্বত্র। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির ক্ষমতা প্রায় ১৫০০ থেকে ১৬৯০ মেগাওয়াট নবায়নযোগ্য। ২০২৫-২৬ তথ্য এটা, যার বেশিরভাগই সোলার। ২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আনতে হবে। ২০৪০-৪১ সালের মধ্যে ৩০% উন্নীত করতে হবে এই নবায়নযোগ্য সোলার এনার্জি। অন্যান্য সম্ভাবনা, বায়ু বিদ্যুৎ। কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় আমাদের বায়ু বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এই টারবাইন দিয়ে যেটা উৎপাদিত হয়, ফ্যান দিয়ে। জলবিদ্যুৎ আমদানি নেপাল, ভুটান থেকে আমাদের আনতে হবে, কিন্তু সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত করতে হবে, নইলে তারা এই বিদ্যুৎ আমদানিতে বাধা দেবে। বায়োগ্যাস কৃষি পর্যায় থেকে বের করতে হবে, বায়োমাস এবং বায়োগ্যাস। সবচেয়ে আশাব্যঞ্জক নতুন সম্ভাবনা হলো গ্রিন হাইড্রোজেন। এটা সৌর বা বায়ু বিদ্যুৎ দিয়ে পানি থেকে তৈরি হয়, কোনো কার্বন নির্গমন হয় না, এনভায়রনমেন্টের জন্য ভালো। বাংলাদেশের সুবিধা যেগুলো আছে, প্রচুর সৌর বিদ্যুতের সম্ভাবনা আছে। গার্মেন্ট শিল্পে পরিষ্কার জ্বালানি হিসেবে ব্যবহার, অ্যামোনিয়া তৈরি করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়, বিদ্যুৎ স্টোরেজ সমস্যার সমাধান করা, এগুলো আমাদের করতেই হবে। বর্তমানে যে অগ্রগতি হয়েছে, চট্টগ্রামে বিসিএসআইআর এর পাইলট প্রকল্প রয়েছে, তোশিবার সাথে সহযোগী রয়েছে, জাপানের তোশিবার সঙ্গে। রিনিউয়েবল এনার্জি পলিসি ২০২৫ গ্রিন হাইড্রোজেনকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানেও এর উল্লেখ আছে। বিশেষজ্ঞরা বলছেন ২০৩০ সাল থেকে প্রকৃতির গ্যাসের সাথে ৩০% গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং করা সম্ভব হতে পারে এবং সেটা করতেই হবে। চ্যালেঞ্জ এটা, খরচ বেশি, প্রযুক্তি আমদানি নির্ভর, স্টোরেজ ও পরিবহন অবকাঠামো তৈরি করতে হবে। তো এখন ইরান যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়েছে, এখনই সৌর বিদ্যুৎ, ফ্লোটিং সোলার, উইন্ড অ্যান্ড গ্রিন হাইড্রোজেনের দিকে আমাদের নজর দিতেই হবে। উইন্ড এনার্জি, সোলার এনার্জি, অল্টারনেটিভ সোর্স, নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানি, এগুলো না করলে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাবে। সরকার ও বেসরকারি খাতে এই কাজগুলো করতে হবে। জনগণ সবার সমন্বিত একটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা অর্জন করা যাবে না। এবং আপনার এলাকায় জ্বালানি সংকট কেমন চলছে সেটা আমাদের জানাবেন। বিকল্প জ্বালানি নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আপডেটের জন্য বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।